वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। সিদ্ধান্ত প্রকরণ হচ্ছিল আমাদের, সেখানে কতদূর পর্যন্ত হয়েছিল? লতঃ সদৃশানাচো অপ্রথমা সমানাধিকরণে, এই সূত্রগুলো আমরা পড়ছিলাম, তাই তো? আচ্ছা, বলুন সূত্রগুলোর থেকে একজন কেউ। লটঃ সদৃশানাচো অপ্রথমা সমানাধিকরণে। শোনা যাচ্ছে? হ্যাঁ, স্যার, এখানে লটঃ সদৃশানাচৌ শানচৌ প্রথমা সমানাধিকরণে এখানে বলা হচ্ছে যে অপ্রথমান্ত বলতে আমরা যেটা বলতে বুঝেছি, অপ্রথমান্ত বলতে সু যে বিভক্তি আছে সেখানকার যে প্রথমা বিভক্তি যেগুলো আছে সু ও যশ, এই বিভক্তি বাদে অন্য বিভক্তি সমূহের ক্ষেত্রে সমানাধিকরণ হলে লটের স্থানে সদৃশানচ আদেশ হবে। হ্যাঁ, সদৃশানচ আদেশ হবে। কিন্তু যদি প্রথমান্তের সমানাধিকরণ না হয় তাহলে প্রথমান্তের সমানাধিকরণ না হলে দ্বিতীয়াদির সমানাধিকরণ হলে কোনো অসুবিধে নেই, হয়ে যাবে। প্রথমান্তর বাদ দিয়ে যে কোনোটার হলেই হবে। হ্যাঁ, তো এখানে এটাও বলা হচ্ছে এটা বর্তমান কাল, যেহেতু লট বর্তমান কালেই বর্তমানে লট হয়, সেই কারণে বর্তমান কাল হবে, বা লট লকার স্থানে যেতে হবে সেটা বর্তমান কালই হতে হবে, এটা বোঝাচ্ছে এখানে। তো এখানে একটা উদাহরণ দেয়া আছে, পচন্তম চৈত্রম পশ্য। এখানে পচন্তম চৈত্রম, এখানে চৈত্রম হচ্ছে দ্বিতীয় বিভক্তি, আর দ্বিতীয় বিভক্তির এক বচন, পচন্তম দ্বিতীয় বিভক্তির এক বচন। যেহেতু এটা সমানাধিকরণ হয়েছে, সমানাধিকরণ হয়েছে, সেই কারণে এখানে এই পচ ধাতুর উত্তরে সত্রী প্রত্যয়ের প্রয়োগ হয়েছে। পচ সত্রী, দুটাই যেহেতু একই অধিকরণ, বা দুটোতেই পচন্তম এবং চৈত্রম দুটাই দ্বিতীয় বিভক্তি, তার মানে দুটো একই অধিকরণ, সেই কারণে এখানে পচন্তম, এখানে দ্বিতীয় সত্রী প্রত্যয়ের প্রয়োগ হয়েছে। এখন পচন্তম এই শব্দটা কিভাবে সিদ্ধ হচ্ছে? পচ ধাতু প্রথমে লট হচ্ছে, বর্তমানে লট, এই সূত্রের অনুযায়ী পচ ধাতুর উত্তর লট লকার আসছে। লটঃ সদৃশানাচৌ শনচা প্রথমা সমানাধিকরণে, এই সূত্রের দ্বারা লটের স্থানে সত্রী আদেশ হচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে পচ সত্রী। এখানে অনুবন্ধ লোপ করে পচ অথ হচ্ছে, যেহেতু এখানে অতটা হচ্ছে মানে শীত, সকার ঈদ হয়ে গেছে সত্রী প্রত্যয়ে, সেই কারণে এটি সার্বধাতুক সংজ্ঞা প্রাপ্ত হচ্ছে। এই সত্রী প্রত্যয়টা সকার ঈদ বলেই সার্বধাতুক সংজ্ঞা হচ্ছে। আর সার্বধাতুক সংজ্ঞা হওয়ার ফলে কর্তরি সব এই সূত্রের দ্বারা এখানে সব বিকরণ প্রত্যয়ের আগম হচ্ছে, পচ সব পথ হচ্ছে। তারপরে সপের অনুবন্ধ লোপ করে যে পচ অথ হচ্ছে, এরপরে পচ অথ হলে এই যে অ আর অ, এখানে এই দুটো মিলে হচ্ছে যেটা অত গুণে, এই সূত্র দ্বারা এই উভয়ের স্থানে অকার প্রাপ্ত হচ্ছে। যেহেতু এটাও অপদান্ত আকার এবং পরে অকার আছে, সেই কারণে এই দুটো মিলে পররূপ একাদশ হয়ে যে পচ অথ হচ্ছে। তারপরে হচ্ছে হ্যাঁ,
পচ, হ্যাঁ, এরপরে হচ্ছে স্যার দ্বিতীয় বিভক্তি যে অম, দ্বিতীয় বিভক্তি হুম। পচ অত মানে পচত হচ্ছে, পচত অম, অম দ্বিতীয় বিভক্তি যেটা অম, দ্বিতীয় এক বচনে অম বিভক্তি আসছে। আসার পরে এখানে উগিদাচম সর্বনাম স্থানে অধাতোহ, এই সূত্রের দ্বারা নুমাগম হচ্ছে। আর নুমাগম হচ্ছে যেহেতু মকার হচ্ছে মিত, মিত প্রত্যয়, সেই কারণে মিদচন্তিয়াত পারাহা, এই সূত্রের অনুযায়ী যে অন্ত যে অন্ত যে অস আছে, সে অন্ত অচের পরেই নুমাগম হবে। অর্থাৎ পচত এখানে চয়ের পরে যে অকার, সেটা হচ্ছে এখানে অন্ত অর, অন্ত অচ, সেই অন্ত অচ, সেই কারণে এই চয়ের পরে নুমাগমটা হবে। পচা নুম তা আম, এখানে নুমের অনুবন্ধ লোপ করলে ন থাকবে, থেকে পচা না তা আম। ঠিক আছে, তখন এখন যেটা হচ্ছে যে নকারের পরে যদি অপদান্ত নকারের পরে যদি ঝল বর্ণ থাকে, তাহলে নষ্ট পদান্তস্থ ঝলি এই সূত্রের দ্বারা অনুস্বার আগম হয়, নয়ের অনুস্বার হয়। অর্থাৎ এখানে নয়ের পরে ত আছে, অর্থাৎ ঝলি ঝলবর্ণ, ঝলজনীয় বর্ণীয় ত, সেই কারণে এখানে অনুস্বার হয়ে যাচ্ছে নয়ের স্থানে। তাহলে পচন, পচন ত অম বা পচন্তম, মানে পচন ত অম থাকছে। তারপরে এই অনুস্বার আছে, যেই পরসবর্ণ হয়, এই সূত্রের দ্বারা পরসবর্ণ আদেশ হয়ে যে পচন্তম হচ্ছে। তারপর সূত্রটা হচ্ছে আনেমুখ। আনেমুখ এখানে অনুবৃত্তি হচ্ছে, অনুবৃত্তি হচ্ছে অতঃ অঙ্গস্য। অতঃ যেহেতু এখানে এই বিশেষণ হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা অদন্তাৎ অঙ্গাৎ, অদন্তস্য অঙ্গস্য, এই অদন্ত অঙ্গের পরে মুখ আগম হবে যদি আন প্রত্যয় বা আন পরে থাকে। অদন্ত অঙ্গের মুখ আগম হবে যদি আন পরে থাকে। তো একইভাবে আমরা আগে পচের পরে সত্রিশ প্রত্যয় করেছিলাম, এখন পচের পরে সানস প্রত্যয় করব, সানস করব। পদ ধাতু উভয় পদী ধাতু, যে কারণে আমরা আগে যে কারণে আমরা সানস প্রত্যয় করব। আর সানস প্রত্যয় হচ্ছে যেহেতু আত্মনেপদ সংজ্ঞা হয় সানস প্রত্যয়ের, সেই কারণে এখানে সানস আত্মনেপদী ধাতু হিসেবে পদ ধাতুর পরে আমরা এখানে মানে আগেরটা পদ ধাতু হিসেবে আমরা পরস্মৈপদী ধাতু ধরেই এটা সত্রি প্রত্যয়ের প্রয়োগ করেছিলাম। আর এখন যেহেতু পদ ধাতু আত্মনেপদী হয়, উভয়পদী, সেই কারণে এখানে আমরা সানস প্রত্যয়ের করছি। তাহলে পদ ধাতুর লট, বর্তমানে লট, এই সূত্রের দ্বারা এখানে লট লট লকার হয়েছে। তারপর লটা হসত্রি শান চাও, লটা হসত্রি শান চ প্রথমা সমানাধিকরণের সানস, এই সূত্রে দেখা এখানে সানস প্রত্যয় হয়েছে। সানস প্রত্যয়ের অনুবন্ধ লোপ করে দিয়ে পচ আন হয়েছে। যেহেতু সানস প্রত্যয় শীত প্রত্যয়, সেই কারণে আনা আনা, যেহেতু এটা শীত প্রত্যয়, সেই কারণে এটা সার্বধাতুক সংজ্ঞা প্রাপ্ত হয়ে যাচ্ছে। সার্বধাতুক সংজ্ঞা প্রাপ্ত হলে কর্তরি সব এই সূত্রের দ্বারা সব বিকরণ প্রত্যয় হচ্ছে, হয়ে পচ সব আনা হচ্ছে। পচ সব আনা হয়ে যাওয়ার পরে পচ সব প্রত্যয়ের অনুবন্ধ লোপ করে দিলে পচ অ আনা, এই জায়গায় এসে যেটা হচ্ছে এখানে আনেমুখ, এই সূত্রের দ্বারা মুখ আগম হচ্ছে। যেহেতু পরে আনা আছে, পরে আনা আছে, সেই কারণে আনেমুখ এই সূত্রের দ্বারা মুখ আগম হয়ে যাচ্ছে হয়ে। আর যেহেতু এটাও ওই যে মিত, মুখটা মিত, সরি এখানে মুখ হচ্ছে কিত, তাহলে আদ্যন্ত প্রকৃত এই সূত্রের দ্বারা এখানে আদ্যন্ত অন্ত্যবয়ব হয়ে যাচ্ছে হয়ে পচর পরে মুখ আসছে হয়ে আনা হচ্ছে, পচের অন্ত্যবয়ব হয়ে পচমুখ আনা হচ্ছে। অর্থাৎ তারপর হচ্ছে পচা, মুখের অনুবন্ধ লোপ করে পচা মা আনা হলে পচমা আনা হয়। পচমানের পরে
যে প্রত্যয় মানে অম যে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ করলে পচমান অম পচমানম, অম করলেও সেই আমরা আগে যেভাবে পচমানম, হ্যাঁ পচমান, পচমান যুক্ত আগের মতোই হবে পচমানম, এখানে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখানে আর কিছুই আর কিছু বিশেষ হচ্ছে নেই। না। পচমান পচমান পচমানম। হ্যাঁ, এটা আচ্ছা, একটা সূত্র তারপরে আছে কি না ছিল? স্যার, এখানে একটা সূত্র আছে পচমান যুক্ত অম করে যে ভুলে গেছে সূত্রটা। হুম। একটা সূত্র আছে না এখানে যে পচমান যুক্ত অম, হ্যাঁ এখানে হ্যাঁ, দ্বিতীয় বিভক্তি একটা সূত্র আছে, ভুলে গেছি। আমি পূর্ব, এ দ্বারা আমি পূর্বরূপ পূর্ব, হয়ে যাবে। আমি পূর্ব, হ্যাঁ, আমি হ্যাঁ। পূর্ব হয় এরা পূর্ব রূপ হবে। তারপর কি ছিল? স্যার এরপরে ছিল ওখানে যেটা হ্যাঁ, জ্ঞাপক, লট, জ্ঞাপন একটা ছিল। হ্যাঁ লট হ্যাঁ, ইতি অনুবর্তমানে পুনঃ লট গ্রহণাৎ লড প্রথমা গ্রহণাৎ। সমানাধিকরণ্যপি কচিৎ সন্ধিজঃ। হুম, এখানে হুম, বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে যে লটঃ সদৃশান হচ্ছে অপ্রথমা সমানাধিকরণে, এই সূত্রটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাদের 124 নম্বর সূত্র। হুম, ঠিক তার আগের সূত্রটা ছিল অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাদের 123 নম্বর সূত্র হচ্ছে বর্তমানে লট। তো হুম, বর্তমানে লট আবার ঠিক তার পরবর্তী সূত্রে এখানে লটের অনুবৃত্তি, লট স্বাভাবিকভাবেই অনুবৃত্তি হতে পারতো, তার মানে পরের সূত্রে এই লটের আসার কোনো প্রয়োজন ছিল না, লট সূত্রের এই লটের প্রয়োগ করার কোনো প্রয়োজন ছিল না, কেননা যেহেতু হুম, তার আগের সূত্রে লট আছে সেই হুম, কারণে আমরা এখানে লটের অনুবৃত্তি করেই এই সূত্রটা সিদ্ধ করতে পারতাম। তার হুম। মানে আমাদের এই লটের যে প্রয়োগটা এখানে করা হচ্ছে সেটা আহ, প্রয়োজন না ছিল না, করলেও হতো। না করলেও হতো, না করলেও হ্যাঁ, চলতো। কিন্তু এখানে প্রয়োগ করার অর্থই হচ্ছে, এটা বোঝাচ্ছে যে এই যে লট পদের প্রয়োগ কি বোঝাচ্ছে, যে এর আগে যে আমরা যেটা বলছিলাম যে প্রথমা সমানাধিকরণ হলে হয় না, কিন্তু সেক্ষেত্রে এই প্রথমা সমানাধিকরণ হলেও এই লট প্রত্যয় যেহেতু এখানে দেয়া হয়েছে তার অর্থ হচ্ছে প্রথমান্তরের সমানাধিকরণ হলেও লটের স্থানে সত্রিশানুস হয় কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, কোথাও কোথাও এই যে সার্বত্রিক নয় এটা। না মানে কিছু ক্ষেত্রে এটা হয়, সেই কারণেই এখানে লটের অনুবৃত্তিটা মানে লটের প্রয়োগ করা হয়েছে। হুম, যদি সেটা মানে আমরা না ধরি তাহলে এই লটের এটা অপ্রয়োজনীয় হয়ে যাবে, সেই কারণেই এটা বোঝানো হচ্ছে যে এখানে প্রথমান্তের সমানাধিকরণ হলেও কিছু কিছু ক্ষেত্রে লটের স্থানে সত্রী এবং সানুস প্রত্যয় হয়। হুম। তো তার মানে সেরকম বর্তমানে, বর্তমানে লট এই সূত্র থেকে লট পদের অনুবৃত্তির দ্বারাই সূত্রার্থ সিদ্ধ হয়ে যাচ্ছিল। তা সত্ত্বেও সূত্রে যেহেতু লটঃ সদৃশান চ অপ্রথমা সমানাধিকরণে, এই সূত্রে লট পদের অনুবৃত্তি করা হচ্ছে। সরি, লট পদের লট পদ আবার দেওয়া হয়েছে, সূত্রে গ্রহণ করা হয়েছে, সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে। এবং ব্যর্থ হয়ে কি বোঝাচ্ছে? যে কোথাও কোথাও প্রথমা সমানাধিকরণ থাকলেও সত্রী এবং সানজ প্রত্যয় হয়ে থাকে লটের স্থানে। যেরকম সন দ্বিজহ। সন কিভাবে রূপ সাধন হচ্ছে বলুন? সন অস ধাতু, অস ধাতু পরে বর্তমানে লট, এই সূত্রের দ্বারা লট লকার হচ্ছে হুম। অস লট। তারপরে হচ্ছে লটাহ সূত্রেশান হচ্ছে অপ্রথমা সমানাধিকরণে, এই সূত্রের দ্বারা এই ইতি মানে এটি লট, এই ইতি অনুবর্তমানে পুনঃ লট গ্রহণাৎ প্রথমা সমানাধিকরণে হ্যাঁ, অপি এখানে ক্বচিৎ। কিন্তু এরকম বলতে হবে যে আহ, এই সূত্রে লট এরকম লিখতে হবে যে লটঃ সদৃশান চ ইত্যত্র সূত্রে লট ইতি অনুবর্তমানে পুনঃ লট হ্যাঁ, গ্রহণাৎ পুনঃ লট প্রথমা গ্রহণাৎ প্রথমা সমানাধিকরণ্যে। সমানাধিকরণে অপি প্রথম হ্যাঁ, ক্বচিৎ। প্রথমা সমানাধিকরণ্যে প্রথমা, না সরি, প্রথমা সমানাধিকরণ্যে শত্রি প্রত্যয়ে ततः अस् शत्री इति अवस्थायाम् अनन्तरं अनुबंध लोपे अश अत इति जाते, তারপরে যাতে, যেরকম যাতে যাতে হ্যাঁ, এরকম লিখলেই হবে। তারপর ওটা শীত প্রত্যয়ের কারণে কর্তরি ওই সব সব হয়ে বিকরণ, যাবে। কর্তরি সব এদের বিকরণ প্রত্যয় চলে আসছে আস সব অত। হুম, তারপরে সূত্র, তারপর হচ্ছে যে এখানে আহ, আস সব অত, তারপরে আদি প্রভৃতিভ্যঃ সপাহ, এই সূত্রের দ্বারা সব প্রত্যয় লুপ হয়ে যাবে। আদি প্রভৃতিভ্য আদি আদি সপঃ। প্রভৃতিভ্যঃ সব
শপহ এই সূত্রের দ্বারা আদি সব প্রত্যয়ের লোপ হয়ে যাবে। আদি আদি অদি প্রভৃতিভ্য। সরি হ্যাঁ, অদি প্রভৃতিভ্যঃ শপহ এই সূত্রের দ্বারা এর সব দ্বারা প্রত্যয়ের লুক লোপ হয়ে হয়ে যাবে। যায়। সব প্রত্যয়ের আচ্ছা, লোপ হয়ে লুক যায়। লুক মানে কি? লুকস্লু লুপহ যে ছিল যে হ্যাঁ, লুকস্লু লুপহ প্রত্যয়স্য লুকস্লু লুপঃ, মানে লুক প্রত্যয়ের দ্বারা যেখানে প্রত্যয়ের অদর্শনে, লুক শব্দের দ্বারা যেখানে প্রত্যয়ের অদর্শন হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় লুক, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। তো তারপর এখানে যেহেতু অস্প্রত্যয় অদাদিগণীয় প্রত্যয়, হ্যাঁ, সেই কারণে এখানে সে কারণে এটা এই সব প্রত্যয় লোপ হয়ে যাচ্ছে। এবার লুপ হয়ে যাচ্ছে মানে অদর্শন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে তারপর ওখানে হচ্ছে স্নসুর বলা হচ্ছে আল্লোপঃ, স্নসুর স্নসুর লোপহ ইতি এই সূত্রের দ্বারা স্নসোঃ আল্লোপঃ, স্নসুর আল্লোপঃ। লোপহ এই সূত্রের দ্বারা এই এই যে অসের অকারের লোপ হয়ে যায়। আচ্ছা, লোপ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে সাত। সাতের পরে সে প্রথম আর এক বচনের সুবিভক্তি যুক্ত হচ্ছে, সুবিভক্তি হয়ে সুবিভক্তি লোপ হয়ে এখানে সাত সা হচ্ছে, মানে অনুবন্ধ লোপ করে তারপর সাত আবার সা হচ্ছে। উগিদশাম সর্বনামে উগিদশাম ইত্যাদি দ্বারা এই সূত্রের দ্বারা নুমাগম হবে। নুমাগম হয়ে যাচ্ছে। নুমাগম তারপর হয়ে হানিয়াব্য সকারে দীর্ঘাৎসুতিস্য প্রত্যম হল প্রত্যম হলে এই অপেক্ষ সকারের লোপ হয়ে যায়। তারপর হচ্ছে এই সংযোগান্তস্য লোপ হয়, এই শব্দটা এই সূত্রের দ্বারা এখানে তকারের লোপ হয়ে যায়, সান থাকছে। হ্যাঁ, সানসের যে সকার তার সংযোগান্তস্য। তারপরে সূত্রটা হচ্ছে আচ্ছা, সন্তের তকারের লোপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সন্দেহ তকারের লোপ হয়ে যাচ্ছে, তারপরে আছে বিদেশ চতুর্বশু। বিদেহে চতুর্বশু। বিদেহে চতুর্বশু এখানে এর অর্থ হচ্ছে যে এখানে অন্যতরস্থান এই পদের অনুবৃত্তি হচ্ছে, অর্থাৎ এখানে যে বিদেহে পঞ্চমীর এক বচন, এই জন্য বলা হচ্ছে যে বিদ ধাতু মানে বিদ ধাতুর পরে সত্রী প্রত্যয়ের বিকল্পে বসু আদেশ হয়। অন্যতরস্থান পদের অনুবৃত্তি হচ্ছে বলে এখানে বোঝা যাচ্ছে বিকল্পে বসু আদেশ হয়। ঠিক আছে, তো এখন তাহলে বিদ লট, বর্তমানে লটের সূত্রে লট লকার হয়ে যাচ্ছে। তারপরে লটাহা সত্রী শান ও চাপ প্রথমা সমানাধিকরণে এই সূত্রে সত্রী প্রত্যয় হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে বিদেহে চতুর্বসুহু এই সূত্রের দ্বারা বসু আদেশ হয়ে যাচ্ছে, অর্থাৎ সত্রী প্রত্যয়ের বসু আদেশ হচ্ছে বিকল্পে। যখন তাহলে বিদ যুক্ত বসু থাকছে, বসু আদেশ হয়ে গেলে এখানে অনুবন্ধ লোপ করে উইথ ওয়াস থাকছে, উইথ ওয়াস থাকছে। তারপরে আমাদের যে প্রথম আর এক বচনের যে সুপ্রত্যয় আসছে, তাহলে বিদ্বাস সা থাকছে। এখানে উগি রসম সর্বনাম স্থান অধাত হয়ে সূত্রের দ্বারা নুমাগম হয়ে যাচ্ছে। নুমাগম হয়ে গেলে এই মকার মিত মিত বলে মিদচ অন্তিয়াত পরাহা এই সূত্রের দ্বারা এই অন্তীয় আচের পরে নুম হচ্ছে, অর্থাৎ এখানে মানে বিদ্বা যেটা আছে, অর্থাৎ বিদ্বা সকারের আগে এই নুম আগম হচ্ছে হয়ে এখানে অনুবন্ধ লোপ করে নকার থাকছে, বিদ্বান সা থাকছে। তাহলে বিদ্বান সা থাকলে এখানে যেটা হচ্ছে এখানে বিদ্বান সা থেকে এখানে সুবিভক্তি আসছে, সুবিভক্তি হয়ে বিদ্বান সা থাকছে। তারপরে শান্ত মহতা সংযোগস্য এই সূত্রের দ্বারা মহতা স্নেহস্যের দ্বারা দীর্ঘ হয়ে যাবে। আচ্ছা, এটা কি সান মহতা হয় না শান্ত মহতা হয়? শান মহতা। আমি সূত্রটা পরে দেখলাম শান্ত মহতা হয়, জন্য বললাম আর কি। আচ্ছা, শান্ত মহতা আছে, আমি দেখে নিচ্ছি আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্ত মহতা। সরি, এখানে একটা প্রিন্ট টাইপিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, শান্ত না হলে তো হবে না, শান হলে হবে না। সকার অন্তে আছে এরকম, সকার অন্তে আছে এরকম শান্ত। যে সমস্ত শব্দের অন্তে নকার সকারের সংযোগ থাকে তাদেরকে বলা হচ্ছে শান্ত।
সকারান্ত অথবা নকারান্ত। নকারান্ততে থাকে, তার উপধা বর্ণের দীর্ঘ হয়ে যায়। তাহলে এখানে নকার হচ্ছে আছে যেহেতু তার উপধা বর্ণে, এখানে বিদ্বাংসা ছিল, বিদ্বাংসা হয়ে যাচ্ছে, বিদ্বাংসা হয়ে যাচ্ছে। তারপরে হনিয়াভ্য দীর্ঘাচ্ছি অপৃষ্টম ফল, এই সূত্রের দ্বারা এখানে একটা সকার লোপ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে সংযোগান্ত লোপ হয় এইসব সূত্রের দ্বারা, পরবর্তী আরেকটা সকারের লোপ হয়ে যাচ্ছে, হয়ে বিদ্বান হচ্ছে। আর যদি সত্রী যদি মানে না হয়, বিকল্পে না হলে তখন হচ্ছে বিদ সত্রী হয়ে যাচ্ছে, সত্রীর জায়গায় বিদ অত থাকছে। কি বিকল্পে না হলে? এই যে বসু, হ্যাঁ বসুটা বিকল্পে, বসু না হলে, বসু আদেশ না হলে, বসু আদেশ যদি না হয় তাহলে বিদ্বান, বিদ সত্রী থেকে যাবে, তাহলে বিদন হবে, তাহলে বিদন হবে। বিদ যুক্ত অত করে দিলে বিদন হয়ে যাবে। হ্যাঁ, মানে বিদত শব্দের এখানে ওই ওই যে একইভাবে ওই যে উগির আসাম এই সূত্রে সমাগম হয়ে যাবে, হয়ে যে হনি অভ্যাস অপৃতম হলিদের অপৃত লোকার হয়ে যাবে। তারপরে সংযোগান্ত লোকাহা দিয়ে এই হয়ে এখানে বিদন হয়ে যাবে। তারপর কি ছিল? তৌসাত। তৌসাত এর অর্থ কি? এখানে তৌ সত্রী সানচৌ সৎসঙ্গ স্থাহত, সত্রী সানচ এই দুটো প্রত্যয় সৎ সংজ্ঞা হয়ে যাবে। সংজ্ঞাটা আমরা জানি যে পরবর্তীতে কোনো কাজের জন্য একটা সংজ্ঞা, কোন বিধি সূত্রে সংজ্ঞা সূত্রে কাজে লাগে, সংজ্ঞা হয়ে যাচ্ছে। বিধি সূত্র কি আছে? লটহ সদ্বা, লিটহ সদ্বা, লটহ সদ্বা, লিটহ সত্বা, সদ্বা। এখানে বলা হচ্ছে লিট লকারের স্থানে এই যে লিট লকারের স্থানে মানে সৎ বিকল্পে সৎ হয়, বিকল্পে সৎ হয়, মানে সত্যি সানচ হয়। লিট লকারের স্থানে লিট লকারের স্থানে, আগে তো লিট লট লকার প্রয়োগ করেছিলাম, এখন লিট লকার আসছে। লিট লকার মানে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। হ্যাঁ হ্যাঁ। তো লিট লকারের স্থানে, হ্যাঁ কোন স্থানে হবে সেটা নিয়মন করার জন্য বা সেক্ষেত্রে নিয়ম করার জন্য কি বলা হচ্ছে? ব্যবস্থিত বিভাষায়ম, এইভাবে বলা হচ্ছে। মানে এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে ব্যবস্থিত বিভাষা মানে কি, কোনো ক্ষেত্রে বিকল্পে হয়, বা কোনো ক্ষেত্রে একটা হয়, কোনো ক্ষেত্রে হ্যাঁ, মানে বিভাষার মধ্যেও যেখানে নিয়ম করা হয় এই ধরনের বিভাষাগুলোকে এক কথায় আমরা ব্যবস্থিত বিভাষা বলতে পারি। ঠিক আছে, বিভাষাতেও যদি ব্যবস্থা করা হয়, ব্যবস্থা মানে নিয়ম এক প্রকারের, যেরকম কোথায় কোথায় বিভাষার মধ্যেও আমরা বলে দিচ্ছি এই সমস্ত জায়গায় হবে নৃত্য হবে, এই সমস্ত জায়গায় নৃত্য হবে না, এই জায়গায় এই কাজটাই হবে না, এরকম অনেকটা ঠিক বহুল শব্দার্থের মতোই। যেরকম এখানে বলে দেওয়া হচ্ছে অপ্রথমা সামানাধিকরণ্যে, যেখানে অপ্রথমা সামানাধিকরণ্য থাকবে, প্রত্যয় উত্তর পদয়োঃ, প্রত্যয় এবং উত্তর পদ যদি পরে থাকে তাহলে সম্বোধন অর্থ যদি থাকে, লক্ষণ এবং হেতু থাকে, লক্ষণ মানে চিহ্ন, জ্ঞাপক যদি থাকে এবং যদি হেতু অর্থ থাকে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে লিট লকারের স্থানে বিকল্পে সত্রী প্রত্যয় হবে, সত্রী নয়, সৎ প্রত্যয় গুলো হবে, সৎসঙ্গক যে প্রত্যয় গুলো আছে, সৎ বলতে আমরা জানি সত্রী এবং সানচ। আমরা দেখেছিলাম তার জন্য কি হচ্ছে, করিষ্যন্তম করিষ্যমাণম পশ্য, করিষ্যন্তম পশ্য। করিষ্যন্তম কিভাবে রূপ সাধন হচ্ছে এখানে আছে বলুন? করিষ্যন্তম এখানে হচ্ছে ক্রি লিট করে লিট শেষে সূত্রের দ্বারা ক্রি লিট লকার হচ্ছে। তারপরে হচ্ছে সেতাসিল রুটোহ, এই সূত্রে দেখা এখানে সিয়া বিকরণ করতে হচ্ছে, হয়ে ক্রি সিয়া লিট হচ্ছে। তারপরে ঋদ্ধাত ঋদ্ধনোহ সে, ঋদ্ধনোহ সে, এই সূত্রের দ্বারা এখানে ইডাগম হচ্ছে, ফলে ক্রি ইট সিয়া লিট হচ্ছে। যেহেতু এটা সার্বধাতুক অর্ধধাতুক, মানে সার্বধাতুক সংজ্ঞা হওয়ার
সার্বধাতুক অর্ধধাতুকায় এই সূত্রের দ্বারা এখানে যে ক্রি যে এর অঙ্গ আছে এর গুণাদেশ হয়ে যায় আর হচ্ছে কার ই স্যা দৃঢ়, তারপরে আদেশ ও প্রত্যয় এই সূত্রের দ্বারা এখানে সকারের সকার সকার হয়ে যাচ্ছে, করিষ্য দৃঢ় এটা হচ্ছে। তারপরে এখানে করিষ্য লিট করে এখানে লিটাহ সদ্বা এই সূত্রের দ্বারা এখানে শত্রী প্রত্যয়ের আদেশ হচ্ছে, অর্থাৎ লিট সকারের শত্রী প্রত্যয়ের আদেশ হয়ে যাচ্ছে। তো শত্রী প্রত্যয় করলে অথ হচ্ছে, অথ থাকছে, অথ থাকলে অত গুণে এই সূত্রের দ্বারা পররূপের আদেশ হয়ে যে করিষ্যৎ হচ্ছে। তারপরে করিষ্যৎ দিয়ে আমরা অম যে প্রত্যয় অর্থাৎ দ্বিতীয় বিভক্তির তার মানে অপ্রথমা সমানাধিকরণ আছে, তো অপ্রথমা সমানাধিকরণ। হ্যাঁ, তাই এখানে করিষ্যৎ অম হচ্ছে, তারপরে উগিরচম সর্বনামস্থান অধাবহ এই সূত্রের দ্বারা এখানে নুমাগম হয়ে যাচ্ছে। করিষ্য এরপরে নুমাগম হচ্ছে, নুমাগম হলে করিষ্য না তা অম হচ্ছে। তারপরে নষ্ট পদান্তস্য ঝলি এই সূত্রের দ্বারা এখানে নকারের অনুস্বার হচ্ছে হয়ে করিষ্যন্ত অম, তারপরে অনুস্বার হচ্ছে এই পরসবর্ণ এই সূত্রের দ্বারা এখানে পরসবর্ণ যেটা নকার হয়ে যায় করিষ্যন্তম হচ্ছে। এরকম করিষ্যমানম পশ্য হবে, করিষ্য যুক্ত সানস করে করিষ্য সানস করা হচ্ছে, তাহলে করিষ্য মানে আমরা যে করিষ্য পর্যন্ত এসেছিলাম তা আগের মতোই হবে, অর্থাৎ করিষ্য মুখাগম হয়ে যাবে, মুখাগম হয়ে যাবে, করিষ্য মান হয়ে যাচ্ছে। তবে অটকুপাঙ্গম ব্যবায়পি এই সূত্রের দ্বারা নত্তম হয়ে যায়, করিষ্য মানম হবে। তারপরে আসছে নতুন সূত্র হবে আক্বেহে তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু চ তৎসাধুকারিষু। আক্বেহে তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু। আক্বেহে তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু। দীর্ঘ সূত্র আছে। সূত্র কি আছে? আক্বেহে তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু। এখানে পদচ্ছেদ কিরকম হবে? আ একটা পদ, ক্বেহে আর একটা পদ, তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু এটা আর একটা পদ। এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। আ হচ্ছে এখানে অব্যয়ম আং, ক্বেহে পঞ্চমীর ক্বিপের ক্বি কে নেওয়া হয়েছে এখানে, তার পঞ্চমীর একবচন ক্বেহে। তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু সপ্তমীর বহুবচন হবে এখানে, ঠিক আছে? তচ্ছিল, তৎছিল হবে না, তচ্ছিল চকার হবে এখানে। তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু, তাহলে আ ক্বেহে তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু। এইরকম এখানে সূত্রে এতগুলো পদ আছে। আ হচ্ছে অব্যয়, ক্বেহে পঞ্চমী একবচনান্ত, তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু সপ্তমী একবচনান্ত। এখানে তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু এই যে পদটা আছে এটা হচ্ছে সমস্ত পদ, তার মানে এখানে সমাস করা হয়েছে। কিরকম সমাস আছে? তচ্ছিল একটা পদ, এই যে সমস্ত পদ সেখানেও আবার তচ্ছিলশ্চ তদ্ধর্মশ্চ তৎসাধুকারী চ তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিণঃ। এখন তচ্ছিল এই শব্দের আবার কি অর্থ? এখানেও আবার সমাস আছে। তচ্ছিল এর মধ্যে সমাস কি আছে? সহ শীলম ইয়স্য সহ তচ্ছিলঃ, সেটা স্বভাব যার তাকে বলা হচ্ছে তচ্ছিলঃ। সেটা মানে কি ধাতু অর্থ যেটা বলা হচ্ছে, তার মানে ধাতুর অর্থ যদি কাজ কোনো কিছু করা হয়, হ্যাঁ, ডুক্রেই করণে, তার মানে কোনো কিছু কাজ করা যার স্বভাব তাকে বলা হচ্ছে তচ্ছিলঃ। তদ্ধর্ম সেই ধাত্ব অর্থ যার ধর্ম তাকে বলা হচ্ছে তদ্ধর্ম।
এবং তস্য সাধুকারী, তার সাধুকারী যেটা, তাকে বলা হচ্ছে তৎসাধুকারী। এই রূপে তচ্ছিল, তদ্ধর্ম, তৎসাধুকারী, এই যে তিনটে পদ আছে, এদের ইতরেতর দ্বন্দ্ব সমাস করে দিলে তচ্ছিল, তদ্ধর্ম, তৎসাধুকারী, সাধুকারিণঃ এরকম রূপ পাওয়া যাচ্ছে। তারপর তেষু ইতি তচ্ছিল, তদ্ধর্ম, তৎসাধুকারীষু, সপ্তমী বহুবচনান্ত হচ্ছে তৎসাধুকারীষু। তাহলে তচ্ছিল সেটা স্বভাবজার, তদ্ধর্ম সেটা ধর্মজার, এবং তার সাধুকারী, এরকম যদি অর্থ থাকে তাহলে কি হবে? তাহলে আক্বেহে, আ এখানে এই যে ক্বেহে পঞ্চমী আছে, পঞ্চমীর এখানে দেখতে হবে যে আং, এই যে অব্যয় আছে কোন অর্থে আছে। আং মর্যাদা বিধ্যোহ, এরকম একটা মর্যাদা এবং অভিবিধি অর্থে আং এর ব্যবহার হয়। মর্যাদা মানে কি? তেন বিনা মর্যাদা, তেন বিনা মর্যাদা, আর তেন সহ ইতি অভিবিধি, তেন বিনা মর্যাদা। তেন বিনা মর্যাদা মানে কি? যে সমস্ত ক্ষেত্রে তাকে ছাড়া, এরকম অর্থ হয়। যেরকম যদি আমি বলতাম এখানে কি বলা হচ্ছে, আক্বেহে, তার মানে ক্বিপ পর্যায়, ক্বিপ প্রত্যয় পর্যন্ত, এরকম অর্থ আছে এখানে। এখানে অভিবিধি আছে। অভিবিধি মানে ক্বিপ প্রত্যয়কেও অভিব্যাপন করা হচ্ছে, ক্বিপ প্রত্যয়কেও গ্রহণ করা হচ্ছে। মানে ক্বিপ প্রত্যয় পর্যন্ত, এরকম অর্থ হবে। আর যদি এখানে মর্যাদা অর্থ থাকতো তাহলে ক্বিপ প্রত্যয়কে গ্রহণ করা হতো না, ক্বিপ প্রত্যয়ের আগে পর্যন্ত যে সমস্ত প্রত্যয়গুলো তাদের গ্রহণ হতো। তাহলে এখানে মর্যাদা নয়, অভিবিধি অর্থে আং আছে, তার অর্থ বোঝা গিয়েছে। তার মানে এখানে ক্বিপ প্রত্যয়কে অভিব্যাপন করে, ক্বিপ প্রত্যয়কে গ্রহণ করে, এরকম অর্থ আছে। ক্বেহে মানে হচ্ছে ক্বিপ প্রত্যয় পর্যন্ত, ক্বিপ প্রত্যয়কে অভিব্যাপন করে তচ্ছিল, তদ্ধর্ম, তচ্ছিল, তদ্ধর্ম এবং তৎসাধুকারী অর্থে, তৎসাধুকারী যদি কর্তা হয় বা কর্তা অর্থ বোঝায় তাহলে কি হবে? তাহলে আগে কতকগুলো প্রত্যয় আছে, এই প্রত্যয়গুলোর অর্থ এই সমস্ত হবে, তচ্ছিল, তদ্ধর্ম এবং তৎসাধুকারী। তার মানে অষ্টাধ্যায়ীতে এই সূত্রের পরে, অষ্টাধ্যায়ীতে এই সূত্রের পরে মানে আক্বেহে তচ্ছিল, তদ্ধর্ম, তৎসাধুকারীষু চ, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাদের 134 নম্বর সূত্র থেকে শুরু করে যতদূর পর্যন্ত ক্বিপ প্রত্যয়ের বিধান করা হয়েছে, ওই ক্বিপ প্রত্যয় বিধায়ক সূত্র পর্যন্ত। ক্বিপ প্রত্যয় বিধায়ক সূত্র হচ্ছে, এরপরে একটা দেখুন সূত্র আছে কি, ভ্রাজ ভ্রাস ধুর্বিদ্যুতোর্জি প্রেজু গ্রাবস্তুবহ ক্বিপ, এই সূত্র পর্যন্ত কি হবে? এই তচ্ছিল, তদ্ধর্ম, তৎসাধুকারী অর্থে প্রত্যয়ের বিধান হবে। তার মানে তচ্ছিল, তচ্ছিল কর্তা বোঝাবে, তদ্ধর্ম কর্তা বোঝাবে এবং তৎসাধুকারী কর্তা বোঝাবে, প্রত্যয়ের অর্থ এগুলো বোঝাবে। এরকম কর্তা যিনি ওই কাজটা করছেন, ওই কাজটা করা স্বভাবজার, ঠিক আছে, ওই কাজটা করা ধর্মজার, এবং তার ধাতুর অর্থ যেটা, সেটা সাধুকারী মানে ভালোভাবে যিনি সম্পাদন করেন, যিনি কর্তা, তাকে বোঝানো হবে ওই প্রত্যয়ের দ্বারা। এটাই এখানে সূত্রে বলা হয়েছে ক্বিপম অভিব্যাপ্য, ক্বিপ প্রত্যয়ম, ক্বিপ প্রত্যয় পর্যন্তম, ক্বিপ প্রত্যয়মপি সংগৃহ্য वक्ष्यमाणाः इतः अग्रे ये प्रत्ययाः वक्ष्यन्ते, ते प्रत्ययाः तच्छिलादिषु कर्तृषु बोध्याः, सॉरी कर्तुषु হয়ে গেছে, এখানে কর্তৃষু হবে, तच्छिलादिषु कर्तृषु बोध्याः इतः अग्रे क्विप प्रत्यय पर्यन्तम
ये प्रत्ययाः वक्ष्यन्ते ते प्रत्ययाः तच्छीलः कर्ता तद्धर्म कर्ता तत्साधुकारी कर्ता इत्येतेषु अर्थेषु बोध्याः। तन्नाम इतः अग्रे क्विप् प्रत्ययपर्यन्तं ये प्रत्ययाः सन्ति अथवा क्विप् प्रत्ययपर्यन्तं ये प्रत्ययाः वक्ष्यन्ते ते प्रत्ययाः कस्मिन् अर्थे भवन्ति? तच्छीलः कर्ता इत्यर्थे, तद्धर्म कर्ता इत्यर्थे, तत्साधुकारी कर्ता इत्यर्थे ते प्रत्ययाः भवन्ति। এই আক্বেহে ইত্যাদি সূত্রের পর ওই যে ভ্রাজ ভ্রাস ইত্যাদি সূত্র পর্যন্ত যে সমস্ত প্রত্যয়গুলো বিধান করা হয়েছে তাদের অর্থ কি হবে? তচ্ছিল কর্তা, তদ্ধর্মকর্তা এবং তৎসাধুকারী কর্তা, এরকম অর্থ হবে। এখানে এই যে আং এর গ্রহণ করা হয়েছে তার অর্থ এখানে অভিবিধি। অভিবিধি মানে হচ্ছে তাকে নিয়ে, তাকে সাথে নিয়ে, তার মানে ক্বিপ প্রত্যয়কে সাথে নিয়ে। এই জন্যই এখানে ক্বিপম অভিব্যাপ্য এরকম অর্থ পাওয়া যাচ্ছে। না হলে ক্বিপ প্রত্যয়ের আগে পর্যন্ত এরকম বলা হতো। যদি মর্যাদা বলা হতো, মর্যাদা মানে হচ্ছে সীমা, যেরকম আপাটলিপুত্রাদ বৃষ্টো দেবঃ, আপাটলিপুত্রাদ বৃষ্টো দেবঃ, বৃষ্টি কতদূর পর্যন্ত হয়েছে? না, বলা হচ্ছে পাটলিপুত্রের আগে পর্যন্ত। এখানে আং মর্যাদাকে বোঝাচ্ছে, পাটলিপুত্র হচ্ছে সীমা, মর্যাদা। কতদূর পর্যন্ত বৃষ্টি হয়েছে? বলা হচ্ছে আপাটলিপুত্রাদ বৃষ্টো দেবঃ, পাটলিপুত্রের, পাটনার আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে। তার মানে পাটনাতে কিন্তু বৃষ্টি হয়নি। এখানে যদি মর্যাদা অর্থ, এখানে যদি অভিবিধি অর্থ গ্রহণ করা হতো তাহলে আপাটলিপুত্রাদের অর্থ হয়ে যেত পাটলিপুত্র পর্যন্ত, পাটলিপুত্রেও, এরকম অর্থ। বোঝা গিয়েছে মর্যাদা এবং অভিবিধির পার্থক্য। তেন বিনা ইতি মর্যাদা, মর্যাদার লক্ষণ বলা হয়েছে। তেন বিনা ইতি মর্যাদা, তেন সহ ইতি অভিবিধি। আপাটলিপুত্রাদ বৃষ্টো দেবঃ। হ্যাঁ স্যার, বুঝে গেছি। আচ্ছা, একটা শ্লোক আছে, আপরিতোষাদ বিদুষাম ন সাধুমন্যে প্রয়োগ বিজ্ঞানম বলবদপি শিক্ষিতানাম আত্মন্য প্রত্যয়ম চেতঃ। ওখানেও আং আছে, অভিজ্ঞান শাকুন্তলমে আছে। যাই হোক, এখানে ক্বিপ প্রত্যয়কে গ্রহণ করে এর আগে যে সমস্ত প্রত্যয়গুলো মানে আক্বে হে তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু, এর সূত্রের আগের থেকে যে সমস্ত প্রত্যয়গুলো বলা হচ্ছে তাদের অর্থ হবে তদ্ধর্ম, তৎসাধুকারী এবং তচ্ছিল কর্তা। বোঝা গিয়েছে ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। আচ্ছা, সূত্রের অর্থটা বলুন তো কেউ একজন। মানে স্যার এই সূত্রের পর থেকে পরবর্তী যে সূত্রগুলো বলা হবে সেই সূত্রে যে প্রত্যয়গুলো বিধান করা হবে সেই প্রত্যয়গুলো তচ্ছিলকর্তা, তদ্ধর্মকর্তা, তৎসাধুকারী কর্তা অর্থে প্রযুক্ত হবে। ঠিক। এরপরে আছে কি ত্রিন। এই যে সূত্রটা গেল এটা হচ্ছে অধিকার সূত্র। এটা হচ্ছে অধিকার সূত্র। এই সূত্রের নিজস্ব কোনো তাৎপর্য সেরকম নয়। স্বদেশে ফলশূন্যত্ব সতি তদিতরত্র ফলজনকত্ব অধিকারত্ব, মানে নিজের স্থানে তার কোনো কাজ নেই, পরবর্তী ক্ষেত্রে তার কাজ আছে। কি রকম কাজ আমরা দেখবো পরবর্তী ক্ষেত্রে। ত্রিন সূত্রে একটাই পদ আছে, ত্রিন। প্রথম এক বচনান্ত। ত্রিন হচ্ছে একটা প্রত্যয়। ত্রিন, এই প্রত্যয়ের বিধান করা হচ্ছে এই সূত্রের দ্বারা। ঠিক আছে, ত্রিন প্রত্যয়ের বিধান করা হচ্ছে এই সূত্রের দ্বারা। এখানে ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু, এতগুলো পদের এখানে অনুবৃত্তি হচ্ছে, অধিকার আসছে অ্যাকচুয়ালি।
ধাতোঃ অধিকার প্রত্যয় হয়, এটাও অধিকার, পরশ্চ এদেরও অধিকার, তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু এর অনুবৃত্তি আসছে। তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু এর অর্থ আমরা জানি, তার মানে তচ্ছিল তদ্ধর্ম এবং তৎসাধুকারী এই সমস্ত অর্থে, এই সমস্ত কর্তৃবাচক অর্থ যদি হয় তাহলে কি হবে, তাহলে তৃণ প্রত্যয় হবে। কার থেকে তৃণ প্রত্যয় হবে? ধাতুঃ, ধাতুঃ পরম তৃণ প্রত্যয় ভবতি। ধাতুঃ পরম, পরশ্চ আছে তাই ধাতুঃ পরম প্রত্যয় তৃণ প্রত্যয় ভবতি। তাহলে তচ্ছিলাদিষু কর্তৃষু তৃণ প্রত্যয় ভবতি। তচ্ছিলাদি কর্তা অর্থে তৃণ প্রত্যয় হবে এখানে। উদাহরণ আছে কর্তা কটান, কর্তা কটান। কি ধাতু আছে বলুন? ক্রি ধাতু আছে, ডুক্রিং কারণে। কারণে ধাতু আছে, অনুবন্ধ লোপ করলে ক্রি ধাতু থাকে। ক্রি ধাতু থেকে কি প্রত্যয় হচ্ছে? তৃণ প্রত্যয় হচ্ছে। ক্রি ধাতু থেকে তৃণ প্রত্যয় হচ্ছে। কেন তৃণ প্রত্যয় করছি? তো এই তচ্ছিল এই অর্থ আছে বলে তাই জন্য। হ্যাঁ, তচ্ছিল অর্থ আছে বলে। তচ্ছিল মানে কি? মানে যার ধাতুর স্বভাব। স্বভাব। হ্যাঁ, এখন দেখুন, এখন অর্থটা ভালোভাবে বোঝা যাবে। উদাহরণটা আমি যদি আগে লিখি, কর্তা কটান। কর্তা কটান, কর্তা মানে হচ্ছে যিনি করেন। কট শব্দের অর্থ কি? কট শব্দের অর্থ হচ্ছে মাদুর, চাটাই, যেগুলো বলা হয় না। হ্যাঁ স্যার, কত শব্দ। হ্যাঁ, কট শব্দের অর্থ মাদুর, চাটাই, এগুলো। তাহলে এই মাদুর তৈরি করা বা কট তৈরি করা যাদের স্বভাব, যাদের ধর্ম, বা যারা এগুলো ভালো করেন, এই অর্থে কর্তাকে বোঝাচ্ছে। ঠিক আছে, যে ব্যক্তি করেন তাকে, তিনি হচ্ছেন কর্তা। তাই এখানে কর্তৃ অর্থে, তচ্ছিলাদি অর্থে এখানে তৃণ প্রত্যয় হয়েছে। কোন সূত্র থেকে? তৃণ সূত্র থেকে। ডুক্রিং কারণে ধাতুর থেকে তৃণ সূত্রের দ্বারা এখানে তৃণ প্রত্যয় হয়েছে। তাহলে ক্রি তৃণ, বোঝা গিয়েছে? অনুবন্ধ লোপ করলে কি হবে? ক্রি ত্রি। এরপর কি হবে? ত্রি এর আর্ধধাতুক সংজ্ঞা আছে। কেন? কেননা তিংশিত সার্বধাতুকম আর্ধধাতুকম শেষঃ, এই সূত্রের দ্বারা আর্ধধাতুক সংজ্ঞা হচ্ছে। আর্ধধাতুকম শেষ এর অর্থ কি বলুন তো? তিন শীত ছাড়া যে প্রত্যয়গুলো ধাতুরত্বর বিধান করা হবে সেগুলো আর্ধধাতুক সংজ্ঞা হবে। ধাত্বধিকারোক্তাঃ আর্ধধাতুক সংজ্ঞকাঃ ভবন্তি। তাহলে এর আর্ধধাতুক সংজ্ঞা আছে। আর্ধধাতুক সংজ্ঞা যদি থাকে তাহলে কি হবে? সার্বধাতুক সার্বধাতুক আর্ধধাতুক। আর্ধধাতুকয়োঃ এর দ্বারা গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কি হবে? রপরকরণ করে দিলে কর, কর ত্রি, কর্ত্রী। তারপর অনুবন্ধ লোপ, তারপর প্রক্রিয়া কার্য করে দিলে কর্ত্রী, কর্তা। আচ্ছা, বোঝা গিয়েছে? কর্তা কিভাবে হয়েছে আপনারা জানেন, কেননা কোথায় এসেছিল এটা বলুন তো? নবুল ত্রিচৌ, নবুল ত্রিচৌ সূত্র পড়েছেন তো? হ্যাঁ, ধাতুর থেকে নবুল এবং ত্রিচ প্রত্যয় হয়। নবুল প্রত্যয় করলে কারকহ রূপ হয়, ত্রিচ প্রত্যয় করলে কি হয়?
কর্তা রূপ। কর্তা। একইভাবে এখানে এখানে ত্রিন হচ্ছে, ওখানে ত্রিচ হয়েছে, বাকি প্রক্রিয়া একই। আচ্ছা, তাহলে ত্রিচ প্রত্যয় করলেও হচ্ছে কর্তা রূপ হচ্ছে, আবার ত্রিন প্রত্যয় করলেও কর্তা রূপ হচ্ছে। একই রূপ সাধন করে একই রূপ হচ্ছে, তাহলে দুটো প্রত্যয়ের কি প্রয়োজন? কিছু পার্থক্য আছে কি? হ্যাঁ স্যার, অর্থের তো পার্থক্য হচ্ছে, মানে হ্যাঁ, কি পার্থক্য আছে যখন অর্থে? ত্রিশ প্রত্যয় করলে তো ওটা কর্তা অর্থে হচ্ছে, কর্তারই ত্রিশ হবে। হ্যাঁ আর যখন এই তৃণ প্রত্যয় হবে তখন তৎছিল কর্তা, তদ্ধর্মকর্তা, তৎ সাধুকারী কর্তা অর্থে হ্যাঁ ত্রিশ হ্যাঁ, তৃণ হবে। এখানে পার্থক্য এটাই যে যদি ত্রিন প্রত্যয় হয় তার অর্থ হয়ে যাবে তচ্ছিল কর্তা, তদ্ধর্মকর্তা এবং তৎসাধুকারী কর্তা, শুধুমাত্র কর্তা নয়। আর বুল ত্রিচৌ সূত্রের দ্বারা যে বিহিত বুল এবং ত্রিচ প্রত্যয়, সেক্ষেত্রে কর্তৃ শব্দের কর্তা এর অর্থ হবে শুধুমাত্র যিনি কাজ করছেন, যিনি কিছু করছেন তাকে কর্তা বলা হচ্ছে। এখানে অর্থে একটু বিশেষতা আছে, বাকি কিছু নেই। ঠিক আছে, তদ্ধর্ম মানে তচ্ছিল এবং স্যার স্বভাবটা করা তখন বোঝাতে গেলে তৃণ দিয়ে করবো, হ্যাঁ হ্যাঁ আর যিনি এমনি যে কেউ করছে সেটা করতে গেলে ত্রিচ দিয়ে। হ্যাঁ, তার মানে স্বভাব মানে যিনি ভালোভাবে মাদুর বানিয়ে থাকেন সেই ব্যক্তিকে বলা হচ্ছে এখানে কর্তা, বা যার স্বভাবই ওটা বানানো, মানে প্রকৃতিগত দিক থেকেই যিনি ওটা বানান তাকেও বলা হচ্ছে কর্তা। আবার যার ধর্ম ওটা, এরকম ক্ষেত্রেও যদি এক্ষেত্রে ধর্ম নাও লাগতে পারে। ঠিক আছে, তো এই অর্থগুলো এখানে অ্যাড করা হয়েছে, বাকি কিছুই এক্সট্রা এখানে নেই। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, কর্তা কটান, কটান কেন হয়েছে, দ্বিতীয়া কেন হয়েছে বলুন তো? কৃত প্রত্যয়ের যোগে আমরা জানি ষষ্ঠী হয়ে যায়, তাই তো? কৃত প্রত্যয় হচ্ছে, আচ্ছা কারক প্রকরণ হয়নি না এখনো? স্যার হয়েছিল, ওই যে কারক স্যার একটা সূত্র ছিল ন লোকাব্যয়, ওখানে হ্যাঁ হ্যাঁ ত্রিনাম ছিল, মানে হ্যাঁ ত্রিন থাকলে ওখানে ষষ্ঠী নিষেধ হবে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি কর্তৃকর্মণোহ কৃতি এর দ্বারা ষষ্ঠী প্রাপ্ত ছিল, তার নিষেধ করা হচ্ছে ন লোকাব্যয় নিষ্ঠা খলর্থ তৃণাম। ওখানে তৃণাম ত্রি এর দ্বারা, ত্রি ইত্যনেন ত্রিশব্দাদ আরভ্য আতৃণো নকারাত, এইরকম ভাবে ওখানে বলা হয়েছে। ত্রিচ প্রত্যয় থেকে শুরু করে আরো অনেকগুলো প্রত্যয় আছে, সেগুলো এখানে নেওয়া হয়েছে। তো তার দ্বারা এখানে নিষেধ করে দেওয়া হয়েছে বলে এখানে কটানাম হয়নি, কটান হয়েছে। যাই হোক, এখনো কারক প্রকরণ আমাদের এখানে হয়নি, যখন হবে সেগুলো ডিটেলসে বলে দেওয়া হবে। বোঝা গিয়েছে ত্রিজন্ত রূপ হলে, সরি তৃণন্ত রূপ হলে কি অর্থে পার্থক্য হয়? হ্যাঁ স্যার, স্যার ওইটা বুঝতে পেরেছি। ওই তারপরে যেটা বললেন ওই সেই কটানটা কেন দ্বিতীয় সেইটা বুঝতে পারিনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কর্তা কটানাম এরকম হওয়া উচিত। কেন হওয়া উচিত? কেননা একটা সূত্র আছে কর্তৃকর্মণোহ কৃতি, কর্তৃকর্মণোহ কৃতি যে সূত্র আছে তার অর্থ হচ্ছে কৃতযোগে কর্তারি কর্মণি চ ষষ্ঠী স্যাৎ। কৃত প্রত্যয়ের যোগে কর্তা এবং কর্মতে ষষ্ঠী হয়। ঠিক আছে, কৃত প্রত্যয়ের যোগে কর্তা এবং কর্মতে ষষ্ঠী হয়। এখন এখানে কৃত প্রত্যয় আছে কি? তৃণ প্রত্যয় হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে এখানেও কৃত প্রত্যয়ের যোগে ষষ্ঠী হওয়া দরকার ছিল। কটান এই যে দ্বিতীয়া হয়েছে না, এখানে কটানাম এরকম হওয়া উচিত ছিল, কিন্তু তা না হয়ে এখানে কটান কেন করা হয়েছে? কেননা একটা সূত্র আছে, আমি দুটো সূত্রে এখানে লিখে দিচ্ছি। কর্মণোহ কৃতি এর দ্বারা প্রাপ্ত ছিল ষষ্ঠী, তার নিষেধ হচ্ছে না লোকাব্যয় নিষ্ঠা খলর্থ তৃণাম, এই সূত্রের দ্বারা নিষেধ হচ্ছে।
এই সূত্রের দ্বারা এখানে তৃণ আছে, হ্যাঁ, এই ত্রি শব্দের দ্বারা তৃণ প্রত্যয়কেও নেওয়া হয়েছে। তৃণ প্রত্যয়ের যোগ থাকলে যদি তৃণ প্রত্যয় থাকে তাহলে সেক্ষেত্রে কৃতযোগে ষষ্ঠী হবে না, নিষেধ করা হচ্ছে। যদি ষষ্ঠী না হয় তাহলে প্রাপ্ত দ্বিতীয়াই হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এর পরের সূত্র কি আছে? জল্প ভিক্ষা কুট্ট লুণ্ঠ ভৃঙ্গঃ শাকন। জল্প ভিক্ষা কুট্ট লুণ্ঠ ভৃঙ্গঃ শাকন। এখানেও জল্প ভিক্ষা কুট্ট লুণ্ঠ ভৃঙ্গঃ পঞ্চমী একবচনান্ত, আর শাকন হচ্ছে প্রথমা একবচনান্ত পদ। পূর্বসূত্র থেকে ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ এবং তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু এই সমস্ত পদগুলোর অনুবৃত্তি এবং অধিকার আসছে। জল্প ভিক্ষ কুট্ট লুণ্ঠ ভৃঙ্গঃ এখানে সমাস করা হয়েছে। জল্পশ্চ ভিক্ষশ্চ কুট্টশ্চ লুণ্ঠশ্চ ভৃঙ্চ জল্প ভিক্ষ কুট্ট লুণ্ঠ ভৃঙ্গঃ। পঞ্চমী একবচনান্ত ভৃঙ্গঃ সমাহার দ্বন্দ্ব করা হয়েছে, তাই জল্প ভিক্ষ কুট্ট লুণ্ঠ ভৃঙ্গঃ। তস্মাৎ জল্প ভিক্ষ কুট্ট লুণ্ঠ ভৃঙ্গঃ সমাহার দ্বন্দ্ব সমাস। এই সমস্ত ধাতুগুলো থাকলে তারপরে কি হবে? শাকন প্রত্যয় হবে। শাকন প্রত্যয় কখন হবে না? তচ্ছিলাদি কর্তা যদি অর্থ হয় তাহলে এই সমস্ত ধাতুর থেকে জল্প ভিক্ষ কুট্ট লুণ্ঠ এবং বৃং ধাতুর থেকে শাকন প্রত্যয় হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। জল্প ভিক্ষ কুট্ট লুণ্ঠ এবং বৃং ধাতুর পর তচ্ছিল তদ্ধর্ম এবং তৎসাধুকারী কর্তা অর্থে শাকন প্রত্যয় হবে। শাকন প্রত্যয়ে অনুবন্ধ লোপের পর কি হবে? আচ্ছা, শাকন প্রত্যয় কি থাকে বলুন তো? কি অনুবন্ধ কিভাবে হবে এখানে? আকও থাকবে ওখানে। প্রথম যে মূর্ধন্যস্বটা আছে ওটা সব স্বপ্রত্যয়স্য দিয়ে ঈদ সংজ্ঞা হবে, তস্যি লোপ দিয়ে লোপ হবে। আর দন্তান্ন হলন্তম দিয়ে ঈদ সংজ্ঞা হবে, তস্যি লোপ দিয়ে লোপ হবে। হ্যাঁ, দন্তন্বয়ের হলন্ত্যম এর দ্বারা ঈদ সংজ্ঞা হবে, তারপর তস্য লোপ হয় এর দ্বারা লোপ হবে। এখন এই যে সকার আছে, এই সকারের লোপ ঈদ সংজ্ঞা বিধায়ক সূত্র আমরা এখনো পর্যন্ত পড়িনি, তাই তো? তাই সকারের ঈদ সংজ্ঞা বিধান করার জন্য এখানে সূত্র আসছে সহ প্রত্যয়স্য। সহ প্রত্যয়স্য। সহ প্রথমা একবচনান্ত, প্রত্যয়স্য ষষ্ঠী একবচনান্ত পদ। এখানে আদির ইন্টুডবহ সূত্র থেকে আদিহি এই পদের অনুবৃত্তি হচ্ছে এবং উপদেশে অজানুনাসিক ইত সূত্র থেকে ইত এই পদের অনুবৃত্তি আসছে। তাহলে প্রত্যয়স্য আদিহি সহ ইত, এরকম আমরা অন্বয় পাবো। প্রত্যয়স্য আদিহি সহ ইত, এটাই বলা হচ্ছে সূত্রে প্রত্যয়স্য আদিহি সহ ইৎসংজ্ঞঃ ভবতি। প্রত্যয়ের আদিতে যে সকার, সেই সকারের ঈদ সংজ্ঞা হয়। প্রত্যয়ের আদিতে সকারের ঈদ সংজ্ঞা হবে। এখন দেখতে হবে কিভাবে প্রত্যয়ের আদিতে বর্তমান যে সকার তার ঈদ সংজ্ঞা হচ্ছে। কার থেকে এখানে কি করা হচ্ছে? জল্প ধাতু থেকে শাকন প্রত্যয় করা হচ্ছে। কোন সূত্রের দ্বারা বলুন? জল্প ভিক্ষ কুট্ট লুণ্ঠ ভৃঙ্গঃ শাকন। হ্যাঁ, তাহলে জল্প অ্যাকচুয়ালি জল্প হবে, কেননা পকার উত্তরকার হচ্ছে উচ্চারণের জন্য। তাহলে জল্প জল্প শাক, নকারের ঈদ সংজ্ঞা হয়ে গেল, তারপর লোপ হয়ে যাচ্ছে। এই যে সকার আছে প্রত্যয়ের আদিতে আছে, প্রত্যয়ের আদিতে আছে বলে সহপ্রত্যয়স্য এই সূত্রের দ্বারা
প্রত্যয়ের আদিভূত যে সকার তার ইৎসংজ্ঞা হয়ে যাবে, ইৎসংজ্ঞা হলে তস্য লোপহের দ্বারা লোপ হয়ে যাবে। বোঝা গিয়েছে? তাহলে হ্যাঁ লোপ স্যার। যদি হয়ে যায় তাহলে কি হবে? জল্প জল্প অক, তাই তো? এটা আক হবে তো, আ আছে। হ্যাঁ, এখানে অক হবে না, এখানে আক হবে। জল্প জল্প আক। বর্ণ সম্মেলন করলে কি হবে? জল্পাক। তারপর প্রক্রিয়া কার্যে জল্পাকঃ। ভিক্ষাকঃ রূপ সাধন করা যাবে। ভিক্ষ অক ভিক্ষক ভিক্ষাক ভিক্ষাকঃ। কুট্টাকঃ কুট্ট অক কুট্ট কুট্টাক কুট্টাকঃ। লুণ্ট অক লুণ্টাক লুণ্টাকঃ। वराकः वराकः কিভাবে হচ্ছে? কি ধাতু বলুন? রিং রিং ধাতু। ধাতু থেকে শাকন হচ্ছে। তারপর কি হবে? রিং আক। তারপর কি হবে? রিং এর ওয়া হলান্তম দিয়ে হ্যাঁ, সঙ্গে তস্য লোপ দিয়ে লোপ। ইৎসংজ্ঞা হয়ে যাবে, এর আগেই করে নিচ্ছি। ব্রি শাকন রিং আক। এরপর কি হবে? এরপর স্যার সার্বধাতু আদ্য ধাতু কয় দিয়ে গুণ হবে। সার্বধাতুক আর্ধধাতুক এর দ্বারা গুণ হয়ে গেলে ওয়ার আক। আচ্ছা, তারপর बर आक बराक প্রক্রিয়াতে বরাকহ। ওয়ারাকি যদি স্ত্রীত্ব অর্থে হয় তাহলে এখান থেকে আবার স্ত্রী প্রত্যয় হবে। যেহেতু শীত প্রত্যয়ের থেকে শীত প্রত্যয় আছে তার জন্য শীত গৌরাদিভ্যশ্চ এই সূত্রের দ্বারা কি প্রত্যয় হবে? ইন প্রত্যয় হবে। হ্যাঁ, ইন প্রত্যয় হবে। না, শীত গৌরাদিভ্য এর দ্বারা নিষ প্রত্যয় হয়। ইস। হ্যাঁ, শীত গৌরাদিভ্যশ্চ এই সূত্রের দ্বারা নিষ প্রত্যয় হবে। সূত্রের অর্থ কি? শীত গৌরাদিভ্যশ্চ শীতভ্যঃ গৌরাদিভ্যশ্চ স্ত্রিয়াম নিস্যাৎ। সকারিত যারা, সকারিত প্রত্যয় অথবা গৌরাদিগণে পঠিত শব্দের পর হ্যাঁ, ইস প্রত্যয় হয়। গৌরী ইত্যাদি যে সমস্ত শব্দগুলো আছে সেক্ষেত্রেও নিষ হয়েছে। যেরকম গার্গিয়ায়নী, নর্তকী, গৌরী, অনাডুহি, অনাডবাহি, এরকম অনেকগুলো এখানে স্ত্রী প্রত্যয় যদি পড়েন সেক্ষেত্রে দেখবেন ওখানে উদাহরণ আছে। সিদ্ভ্যঃ গৌরাদিভ্যশ্চ স্ত্রিয়াম নিস্যাৎ, নিষ প্রত্যয় হয়ে এখানে বরাকি হবে। স্ত্রী প্রত্যয় করলে হবে বরাকি। এরপরে কি আছে? সনা শংসভিক্ষ উহু, সনা শংসভিক্ষ উহু। এখানে বরাকি শুধু দেওয়া আছে, বাকিগুলোতেও স্ত্রীত্ব করলে ওই রকমই জলপাকি, হ্যাঁ, কুট্টাকি, ভিক্ষাকি, লুণ্টাকি ইত্যাদি রূপ হবে। আচ্ছা, বরাক থেকে বরাকি কি করে হবে বলুন তো দেখি। এখানে অকার তো আছেই। বরাক, ভ সংজ্ঞা হবে ইয়চিভম দিয়ে, তারপর বরাক নিশ, ইয়স্যেতি চ দিয়ে। বরাক বরাক ই বরাক ই বরাকি।
আচ্ছা, এরপরে সূত্র স্যার হচ্ছে স্যার ওইটা ভারাক্কা ই হলো, তারপরে ভারাক ইটা কি করে হচ্ছে? এখানে ইয়চিভম এর দ্বারা ভসংজ্ঞা হবে। ও আচ্ছা, ইয়চিভম এর দ্বারা ভসংজ্ঞা হবে। ভসংজ্ঞা হলে কি হবে? ইয়স্যেতি চ এই সূত্রের দ্বারা অকারের লোপ হয়ে যাবে। এই যে ককার উত্তর অকার আছে তার লোপ হয়ে যাচ্ছে। ইয়চিভমের অর্থ কি? ইয়চিভমের অর্থ কি? অজাদি অথবা ইয়কারাদি প্রত্যয় যদি পরে থাকে তাহলে পূর্বের ভসংজ্ঞা হয়। হ্যাঁ, এর দ্বারা ভসংজ্ঞা হবে। বৃত্তিতে কি বলা হয়েছে? यकारादिषु अजादिषु कप्रत्ययावधिषु स्वादिषु असर्वनामस्थानेषु परतः पूर्वं भसंज्ञं स्यात्। यकारादिष्वजादिषु च कप्रत्ययावधिषु स्वादिषु असर्वनामस्थानेषु परतः पूर्वं भसंज्ञं स्यात्। भसंज्ञा হয়ে যাবে। তারপর यस्येति च। यस्येति च এর অর্থ কি? এখানে अस्य इवर्ण अवर्णयोः लोपस्याद् ईकारे परे। ईकारे तद्धिते च परे। भस्येवर्ण अवर्णयोः लोपस्यात् भस्य इवर्णावर्णयोः लोपः स्यात् ईकारे तद्धिते च परे। ভসঙ্গ অকার এবং হ্রস্ব অকার এবং হ্রস্ব ইকারের লোপ হয়ে যায় কখন? যদি তদ্ধিত প্রত্যয় পরে থাকে। হ্যাঁ, তদ্ধিত থাকে বা ইকার থাকে তাহলে লোপ হয়। এখানেও আছে তার জন্য লোপ হয়ে গেছে। আচ্ছা, এরপরে সূত্র হচ্ছে সনা সংসাভিক্ষ উহু। এখানে সনা সংসাভিক্ষ পঞ্চমী একবচনান্ত সমস্ত পদ, উহু প্রথমা একবচনান্ত পদ। উপ্রত্যয় এখানে হয়েছে। এই সূত্রের দ্বারা উপ্রত্যয়ের বিধান করা হচ্ছে। ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ তচ্ছিল তদ্ধর্ম তৎসাধুকারিষু, এদের অনুবৃত্তি এবং অধিকার যথাক্রমে এখানেও আগের মতোই আসছে। সনা সংসাভিক্ষ এখানে সমাস করা আছে। সন মানে সন প্রত্যয়, আসংস এবং ভিক্ষ। আসংস এর অর্থ হচ্ছে আং পূর্বক শশী ধাতু, আং পূর্বক শস ধাতু। অনুবন্ধ সানুবন্ধক ধাতু হচ্ছে শশী, এরকম হয় শশী। আং পূর্বক শস ধাতু এবং সন প্রত্যয় আর ভিক্ষ ধাতু যদি থাকে তাহলে তাদের পরে উপ্রত্যয় হবে। তার মানে সন্নন্ত হতে হবে অথবা আং পূর্বক শশী ধাতু এবং ভিক্ষ ধাতু যদি থাকে তাদের উত্তর কি হবে? উপ্রত্যয় হবে। সন প্রত্যয় এখানে বলা হয়েছে, তাহলে সন এখানে প্রত্যয় মানে শুধু প্রত্যয়ের তো কিছু ইয়ে নেই। প্রত্যয়ান্তের গ্রহণ। হ্যাঁ, প্রত্যয়ান্তের গ্রহণ করা হবে। কেন? প্রত্যয় গ্রহণে তদন্তা গ্রাহ্যাঃ, এই নিয়মের দ্বারা, এই পরিভাষার দ্বারা সন্নন্ত। আশংস এর অর্থ হচ্ছে আং পূর্বক শস ধাতু, তারপরে সেক্ষেত্রে আশংস হচ্ছে আশংস ধাতু থেকে, সন্নন্ত ধাতু থেকে এবং ভিক্ষ ধাতু থেকে উপ্রত্যয়ের বিধান করা হচ্ছে এই সূত্রের দ্বারা। কখন হবে না? তচ্ছিলাদি কর্তা যদি অর্থ হয় তাহলে পূর্বের মতোই হয়ে এখানে চিকির্ষুহু, আসংসুহু, ভিক্ষুহু ইত্যাদি রূপ হয়েছে। বোঝা গিয়েছে সূত্রের অর্থ? এটা মানে যদি সংস ধাতু হয়, ভিক্ষ ধাতু হয়, তার আগে যদি আং থাকে তাহলে আমরা কুপ্রত্যয় করছি, যদি তচ্ছিল অর্থে কর্তা থাকে। হ্যাঁ, না এখানে দেখুন, হয় সন্নন্ত ধাতু হতে হবে, না হলে আং পূর্বক শশী ধাতু থাকতে হবে, না হলে ভিক্ষ ধাতু হতে হবে।
এই তিনটে যদি কন্ডিশন থাকে, মানে সন্নন্ত ধাতু অথবা আসংস ধাতু অথবা ভিক্ষ ধাতু, তাহলে তাদের থেকে এই তচ্ছিলাদি অর্থে উপ্রত্যয় হবে। ঠিক আছে। যেরকম সন্নন্ত ধাতু থেকে এখানে চিকির্ষু হয়েছে উপ্রত্যয় হয়ে, আসংস ধাতু থেকে উপ্রত্যয় হয়ে আসামসুহু, ভিক্ষ ধাতু থেকে উপ্রত্যয় হয়ে ভিক্ষুহু, এতগুলো রূপ এখানে পাওয়া গিয়েছে। এখন আমরা রূপগুলো দেখব কিভাবে হচ্ছে। যেরকম সন্নন্ত ধাতু আছে, কি ধাতু আছে সন্নন্ত? আচ্ছা, চিকিৎসা রূপ পেয়েছি। চিকির্ষ সন্নন্ত রূপ, ঠিক আছে। সন্নন্ত রূপ চিকির্ষ এর ধাতু সংজ্ঞা আছে। চিকির্ষ এর ধাতু সংজ্ঞা, সনাদ্যন্ত ধাতবহ। হ্যাঁ, সনাদ্যন্তা ধাতবহ এই নিয়মের দ্বারা চিকির্ষ এর ধাতু সংজ্ঞা হয়। চিকির্ষ এর ধাতু সংজ্ঞা আছে বলে এই সন্নন্ত চিকির্ষ ধাতু থেকে সনা সংসাভিক্ষ উহু এই সূত্রের দ্বারা আমরা কি করছি, উপ্রত্যয়ের বিধান করছি, ঠিক আছে। চিকির্ষ রূপ কিভাবে হয় বলতে পারবেন? ক্রি ধাতু থেকে ধাতুর উত্তর সন করলে হবে। সন প্রত্যয় করলে চিকির্ষ রূপ হয়। কিভাবে বলুন তো একটু দেখি। প্রক্রিয়াটা ঠিক মনে নেই, ওখানে তো দ্বিত্ব হয়, তারপরে হ্রস্ব মানে ইকার আগম হয়, মানে সে অত কিছু মনে নেই। হ্যাঁ, এখানে ক্রি থেকে সন প্রত্যয় হচ্ছে, সন প্রত্যয় বিধায়ক এখানে সূত্র হচ্ছে ধাতোঃ কর্মণঃ সমান কর্তৃকাদিচ্ছায়াম বা, ধাতোঃ কর্মণঃ সমান কর্তৃকাদিচ্ছায়াম বা, এখান থেকে সন প্রত্যয় হবে। সন প্রত্যয়ের হলে অনুবন্ধ লোপ হয়ে কি হবে, ক্রি স, ক্রি স। এরপর কি হবে, অজ্ঝন গমাম সনি, অজ্ঝন গমাম সনি। এই সূত্র থেকে কি হবে, অজ্ঝনগমাম সনি, এই সূত্রের দ্বারা অজন্ত অঙ্গের হন বা সূত্রের অর্থ হচ্ছে অজন্তানাম হন্তেঃ অজাদেশঃ গমেশ্চ দীর্ঘঃ। অজন্তানাম হন্তেঃ অজাদেশঃ গমেশ্চ দীর্ঘঃ, এই সূত্রের দ্বারা এখানে দীর্ঘ হবে যদি পরে ঝলাদি সন থাকে। এখানে পরে ঝলাদি সন আছে এবং অজন্ত ধাতু আছে বলে তার থেকে দীর্ঘ হয়ে যাচ্ছে, অঙ্গের দীর্ঘ হয়ে গিয়ে কি হবে, ক্রি স, ক্রি স। এরপরে কি হবে, এরপর এখানে ঋতৈৎ ধাতু এর দ্বারা রিকারের স্থানে ইথ হয়ে যাবে, তারপর উরণ রপরহ এর দ্বারা রপর হয়ে গিয়ে কির হয়ে যাবে, কির স। তারপর কি হবে, স্যার ওখানে তো দীর্ঘ রিকার ছিল, তাহলে তো দীর্ঘ ইকার হবে। রিকার তো দীর্ঘ ছিল, হ্যাঁ, তাহলে তো মানে হ্রস্ব ইকার না হয়ে দীর্ঘ ইকার হবে। না, ঋত ইধাতো এই সূত্রের দ্বারা হ্রস্ব ইকারেরই বিধান করা হয়। ওই ঋত আছে, ত আছে, তাই তো। ইত বলা হয়েছে, ঋত ইধাতো, এখানে তপরকরণের দ্বারা কি বলা হচ্ছে, যে দীর্ঘ রিকারান্ত ধাতুর অঙ্গের ইত হবে, হ্রস্ব ইকার হবে। ঋদন্তস্য ধাতোরঙ্গস্য ইৎ স্যাৎ। যেরকম ত্রি ইত্যাদি ধাতু থাকলে তরতি হয়, এখানে কির হয়ে যাচ্ছে। এরপর প্রক্রিয়া একদম সহজ আছে, আমরা এরপরে প্রক্রিয়াটা জানি অনেকেই। কি হবে বলুন তো, সন্ন্যঙ্গোহ এই সূত্রের দ্বারা দ্বিত্ব হয়। যেরকম এর আগে আমরা দ্বিত্ব বিধান করার জন্য কি পড়েছিলাম, লিটি ধাতোর অনভ্যাসস্য, এখানে ওর দ্বারা হবে না, এখানে
সন্যঙ্গোহ এর দ্বারা দিত্য হয়ে যাবে কিরকির স। সূত্র আমি লিখে দিচ্ছি যেগুলো প্রথমবার এসছে। সন্যঙ্গোহ, এর অর্থ কি? সন্নন্তস্য যঙন্তস্য চ প্রথমস্য একাচঃ দ্বেস্তঃ অজাদেস্তু দ্বিতীয়স্য। ওই যে লিটি ধাতুর অনভ্যাসস্য সূত্র আছে না, ওই সূত্রের কাছাকাছি এই সূত্রটা পঠিত হয়েছে। সন্নন্তস্য যঙন্তস্য চ প্রথমস্য একাচঃ, সন্নন্ত বা যঙন্ত যদি থাকে তাহলে প্রথম যে একাচ তার কি হবে? তার দ্বিত্ব হবে। অজাদেস্তু দ্বিতীয়স্য, যদি অজাদি হয় তাহলে দ্বিতীয় অংশের দ্বিত্ব হবে। যেরকম লিটি ধাতুর অনভ্যাসস্য এখানে আমরা দেখেছি, তাই এখানে সন্নন্ত আছে, তার এখানে দ্বিত্ব হয়ে গিয়ে কির কির স। এরপর কি হবে? হলাদিহি শেষঃ। হলাদি শেষ হয়ে গেলে কি হবে? কি কির স। কি কির স। এরপর এরপর বলুন। স্যার কুহ সুহু দিয়ে হ্যাঁ, কুহস চুহ এর দ্বারা কি হবে? কয় স্থানে চ হবে, কয়ের চ স্থানে বর্গ চ আদেশ। হয়ে যাবে, কবর্গের স্থানে চ বর্গ আদেশ হয়ে যাবে। তাহলে হবে চি কির স। তারপর তারপর একটা স্যার সূত্র ছিল, মানে হল পরে থাকলে আর হলিচ। দীর্ঘ হয়। হলিচ সূত্রের দ্বারা কি হবে? দীর্ঘ হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম দীর্ঘ হয়ে গেলে কি হবে? চি কির স, চি কির স। তারপর সত্য করে দিচ্ছি চিকির স। আচ্ছা, এরপরে দেখুন চিকির্ষ ধাতু, চিকির্ষ যেটা পেলাম, এই যে চিকির্ষ স্বরূপ এর অন্তে কি আছে? কি প্রত্যয় এখানে আছে? সন। সন প্রত্যয়। তাহলে এটাকে আমরা সন্নন্ত বলতে পারি। সন্নন্ত আছে, এর ধাতু সংজ্ঞাও আছে। ধাতু সংজ্ঞা কার দ্বারা? ধাতু সংজ্ঞা হচ্ছে সনাদ্যন্তাহ ধাতবঃ। সনাদ্যন্ত যে সমস্ত, তাদের ধাতু সংজ্ঞা হয়। ঠিক আছে, সনাদ্যন্তাহ ধাতবঃ এর দ্বারা এই সন প্রত্যয়ান্ত যে স্বরূপ তার ধাতু সংজ্ঞা আছে। ধাতু সংজ্ঞা আছে বলে ধাতোঃ পরম উহু প্রত্যয়ঃ ভবতি। চিকির্ষ ধাতুর পরে উ প্রত্যয় হয়েছে। এরপরে কি হবে? এরপরে স্যার ইয়চিভম দিয়ে চিকিৎসর ভ সংজ্ঞা হবে, ইয়সেতি দিয়ে অকারের লোপ হয়ে তারপর বর্ণ সম্মেলন করলে চিকিৎসু হবে। স্যার অবর্ণটাকে তো লোপ করতে হবে, তাহলে ইয়সেতি দিয়ে কি লোপ হবে? হ্যাঁ, না না না, ইয়স্যেতি চ এর দ্বারা হবে না। কেন হবে না? ভ সংজ্ঞা হতে হবে, তারপর হবে। হ্যাঁ, ভ সংজ্ঞা কেন হবে না বলুন? ওটা সেই স্বাদি সু থেকে শুরু করে ক প্রত্যয়ের মধ্যে যে হ্যাঁ প্রত্যয়গুলো আছে হ্যাঁ, তার মধ্যে নেই, সেই জন্যই। তার মধ্যে নেই, এই জন্য সেই জন্য यकारादिषु अजादिषु कप प्रत्ययावधिषु स्वादिषु च सर्वनाम स्थानेषु परतः पूर्वम, এই যে কন্ডিশন গুলো বলা হচ্ছে তার মধ্যে এটা আসছে না, তার জন্য ভসংজ্ঞা এখানে হবে না। ভসংজ্ঞা যদি না হয় তাহলে সকার উত্তর অকারের ইৎসংজ্ঞা আমাদের ইয়স্যেতি চ সূত্রের দ্বারা হবে না।
ঠিক আছে? তাই এখানে আতো লোপহ একটা সূত্র আছে, আতো লোপহ। আতো লোপহ সূত্রের অর্থ কি? আতো লোপহ, অকারের লোপ হয়ে যাচ্ছে। এই যে সকারোত্তর অকার আছে তার লোপ হয়ে যাচ্ছে। সকারোত্তর অকারের লোপ হলে কি হবে? চিকিৎসু। চিকির্ষ উ, চিকির্ষু, চিকির্ষুহু, সুপ্রত্যয় করলে চিকির্ষুহু হয়ে যাবে। আচ্ছা, আতো লোপহ এর অর্থ কি? আর্ধধাতুক পরে থাকলে অকারের লোপ হয়ে যায়। ঠিক আছে? अकारान्तस्य आर्धधातुके परे लोपः भवति। अकारान्तस्य आर्धधातुके परे लोपः भवति। তাহলে अतो लोपहेर দ্বারা অকারের লোপ হয়ে যাচ্ছে। চিকির্ষ উ, চিকির্ষু, তারপর কি হবে? সুপ্রত্যয় করলে, সুবিভক্তি করলে চিকির্ষুহু। বোঝা গিয়েছে? Yes, yes. আচ্ছা, একইভাবে আং পূর্বক সস ধাতু, এখানে অ্যাকচুয়ালি সি এরকম হয়, তারপর এখানে নুমাগম ইত্যাদি করে শমস হয়ে যাবে। আসমস, আসমস ধাতু পাবো। আসমস ধাতু থেকে কি হবে? আং পূর্বক শমস ধাতু থেকে এখানে তচ্ছিলাদি কর্তা অর্থে উপ্রত্যয় হবে আসমসু, আসমসুহু। একইভাবে ভিক্ষ ধাতু থেকে, ভিক্ষ ধাতু থেকে উপ্রত্যয় করে ভিক্ষু, ভিক্ষুহু। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সনা সংসভিক্ষৌহু এই সূত্রের দ্বারা কি হচ্ছে? সন্নন্ত ধাতু হতে হবে, অথবা আসংস ধাতু, অথবা ভিক্ষ ধাতুর পর, এই সমস্ত ধাতুর পর উপ্রত্যয় হবে কোন অর্থে? তচ্ছিল, তদ্ধর্ম, তৎসাধুকারী অর্থে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এতদূর পর্যন্ত কোনো প্রশ্ন আছে? আছে কি? এর পরের অংশটা নেক্সট ক্লাসে হবে। হ্যাঁ বলুন। না স্যার, এখন তো এখন হয়নি প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, পরের ক্লাসে যদি কোনো কিছু থাকে বলবেন। পরের ক্লাসে তাহলে এর পরের অংশটা হবে রাল লোপহ। না, তার আগে একটা সূত্র আছে এখানে, ভ্রাজ ভ্রাস ধূর্বি ইত্যাদি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।